52 বছরে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8, হিট স্ট্রোকে 9 জনের মৃত্যু। ভোট চোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না, দেশবিরোধী অপপ্রচার এখনো থামেনি বললেন প্রধানমন্ত্রী। নমনীয় মুদ্রা বিনিময় হার চায় IMF, রাজস্ব নীতি সংস্কারের পরামর্শ। সংসদে উঠছে শ্রম আইনের সংশোধনী, 15% সমর্থনে গঠন করা যাবে ইউনিয়ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। পারদ উঠেছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে। গেল 52 বছরে এটি সর্বোচ্চ তাপমাত্রা। তবে আর মাত্র একদিনের মধ্যেই তাপপ্রবাহ কমতে শুরু করবে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। 2-3 দিনের মধ্যে দেশ জুড়ে শুরু হবে বৃষ্টি। শিউলি শবনমের প্রতিবেদন। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রত্যন্ত গ্রাম থেকে ইট কংক্রিটের রাজধানী ঢাকা, সব জায়গায় গেল 1 মাস ধরে তাপমাত্রার পারদ যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আমার লাইফে সর্বপ্রথম এরকম গরম ফেস করলাম। এই তাপমাত্রার কারণে মানুষ অস্থির। রাজধানীর একটি সড়কে দেখা গেল অনন্যা ও তার বন্ধুদের গ্রীষ্মের এমন তীব্র গরমে দুর্ভোগে পড়া শ্রমজীবীদের সাথে নিজের জন্মদিন কাটাতে। প্রত্যেকের হাতে তারা তুলে দিচ্ছেন ঠান্ডা পানি ও খাবার। আজকে জন্মদিন আমার, যার কারণে আজকে আমরা এই পানি, বাটার বনস আর ট্যাং এগুলো আমরা এই রিকশালাদের মধ্যে বিতরণ করছি। বাইরে খাওয়া দাওয়া অনেক টাকা পয়সা আমরা নষ্ট করি, ঠিক আছে। এটা থেকে আমরা ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রমী কোনো কিছু করি, কে এমনি বাইরে অনেক রোদ, অনেক গরম। এদিকে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে গত 1 সপ্তাহে হিট স্ট্রোকে মারা গেছে 10 জন। এর মধ্যে সোমবারই মারা গেছে 3 জন। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। তবে এই তাপপ্রবাহের মধ্যেই বুধবার থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং বৃহস্পতিবার ঢাকা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 1 তারিখের দিকে সিলেট, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শনি ও রোববার থেকে দেশ জুড়ে বৃষ্টিপাত হওয়ার মধ্য দিয়ে তাপের তীব্রতা কিছুটা কমবে। 5 তারিখের দিকে সারা দেশে বৃষ্টি হবে, তখন হয়তোবা তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। তবে হিটওয়েভ একেবারে চলে যাবে সেরকমটা আবহাওয়া অফিস বলছে না। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি, 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাত চলা অবস্থায়ও দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। হিট স্ট্রোকে বাড়ছে মৃত্যু। নাটোর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা ও ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা ও রংপুরে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সূর্যের প্রখর তাপে গাইবান্ধায় বিপর্যস্ত সাধারণ মানুষ। তবুও মাঠে ধান কাটার কাজ করছেন কৃষক। তীব্র তাপদাহে সাদুল্লাপুর ও পলাশবাড়িতে হিটস্ট্রোকে মারা গেছেন 2 শ্রমিক। গরম খুব পড়ছে, গরমের জন্য থাকতে পারছি না, বাড়ি ঘর একা জ্বলে গেছে, আগুন করতেছে। এই যে বসে আছি, কোনো কাজ করতে পারি না, প্রচন্ড গরম। এই রোদে তো খুব সমস্যা, এই রোদে কি কাজ করা যায়? প্রচন্ড তাপদাহে নাটোরে হিটস্ট্রোকে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে সিরাজগঞ্জে মানুষের মাঝে দুর্ভোগ চরমে। উল্লাপাড়া হিটস্ট্রোকে 1 কৃষক মারা যান। গরম খুব, অতিরিক্ত তাপমাত্রা, কাজ কাম করা যায় না। এছাড়া সাতক্ষীরায় হিটস্ট্রোকে 1 শিক্ষকের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে মুন্সিগঞ্জে 2 জন ও ঝিনাইদহের শৈলকুপায় 1 ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রাত ও দিনের প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় গরমে দুরবস্থা যশোরের মানুষের। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.08 ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহে বাড়ছে অসুস্থতা। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হিটস্ট্রোকে আক্রান্ত 2 জন। আর যত বেলা যায় ততই গরম বাড়ছে, গরম পড়তে যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 43.07 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে জেলার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রোদে মুরগি মারা যাবে, এখানে একটু সময় কয়েকদিন যাবে খুব গরম, অতিরিক্ত গরম, চরম গরমের এখানে কাজ কাম করা যাচ্ছে না। তাপদাহে গাজীপুরের পুবাইলে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বেঁকে গেছে। রেল লাইন মেরামতের পর ঢাকামুখী লাইনে ট্রেন চলছে ধীর গতিতে। হিলিতে হাসপাতালে রোগীদের ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। মেহেরপুরে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। বিপাকে রয়েছেন শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রত্না সামান, 21 টেলিভিশন। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে, তারপর তথাকথিত বুদ্ধিজীবীরা এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি বলেন, ভোট চোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না বলেও সব ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার সময়ে লুটপাট করে দেশ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আর আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত দেশ বলে এবং আমাদের অগণিত নেতাকর্মীর উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও ভোলার না। এবং বিএনপি জামাতের দুঃশাসনের ফলেই দেশে ইমার্জেন্সি ঘোষণা হয়। আর সেই ইমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে, সেখানেও দেশের মানুষ বসে থাকে। আজকে দিন বদল ঘটেছে। সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করা। সরকার প্রধানের দাবি, বুদ্ধিজীবী ও ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী অপপ্রচার এখনো চলছে। এত উন্নয়নের পরও কি অপরাধে তারা সরকারকে হটাতে চায় সে প্রশ্নও রাখেন তিনি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্মপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? বঙ্গবন্ধু কন্যা বলেন, তাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র থেমে নেই। মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের নিজেদের দেশের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে এর পথে ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নমনীয় মুদ্রা বিনিময় হার চালুর পরামর্শ দিল IMF। সংস্থাটি বলছে, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন ভালো করছে, যদিও ঘাটতি রয়েছে আর্থিক হিসেবে। আর এই ঘাটতি মেটাতে বাংলাদেশের উচিত হবে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা। এছাড়া অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে রাজস্ব নীতিতেও সংস্কারের কথা বলছে IMF। তৌহিদুর রহমানের রিপোর্ট।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির উপর পূর্বাভাস বা আউটলুক প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর আঞ্চলিক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সংবাদ সম্মেলন। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে বাংলাদেশের চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল $470 কোটি, কিন্তু একই সময়ে আর্থিক হিসেবে ঘাটতি $830। কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, মুদ্রা বিনিময় হার নমনীয় করলে বাংলাদেশ আর্থিক হিসেবে ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে। Near-term prospects have improved as disinflation and the prospect of lower interest rates have made a soft landing more likely. করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ গত কয়েক বছরে বিশ্ব অর্থনীতিতে বেশ কয়েকটি বড় ঘটনার প্রভাব পড়েছে। অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে রাজস্ব নীতিতেও সংস্কার দরকার বলে মনে করেন তিনি। Countries in the region can protect themselves from spillovers by allowing the exchange rates to adjust to shocks. সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দীর্ঘমেয়াদী কাঠামোগত সমস্যা মোকাবেলায় চেষ্টা করছে বাংলাদেশ। এক্ষেত্রে IMF-ও সহায়তা করছে। And faced with aging populations and climate change, governments in Asia. শ্রীনিবাসন বলছেন, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখন কিছুটা ভালো করছে বাংলাদেশ। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধি হতে পারে 5.7%। And of growth of 4.3% in 2025. বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার জন্য আর্থিক হিসেব ভালো না থাকাকে দায়ী করেছেন কৃষ্ণ শ্রীনিবাসন। Positions and containing debt levels to build adequate buffers. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। আসন্ন অধিবেশনে সংসদে উঠছে শ্রম আইনের সংশোধনী। 15% শ্রমিক কর্মচারীর সমর্থনে ইউনিয়ন করার বিষয়ে একমত হয়েছে ILO এবং সরকার। এরই মধ্যে বড় বড় ইস্যুগুলো সমাধানে পৌঁছানো গেছে, অন্যান্যগুলোতে থেমে যাবে না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী। রিপোর্টে বাকিরা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য আর শ্রমিকদের অধিকার। বৈষয়িক বাস্তবতায় শ্রম আইনের হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। সরকার যেমন আন্তরিক, তেমনি অন্যান্য অংশীজনদের মতামত প্রাধান্য পায়। ILOর সাথে এ নিয়ে দফায় দফায় বৈঠক শেষে এখন একটা সুরাহার কাছাকাছি পৌঁছানো গেছে। মঙ্গলবার বৈঠক শেষে সরকারের মন্ত্রীরা জানালেন, আর তেমন কোনো মতভেদ নেই। যে থ্রেশহোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে 20% থেকে 15% নামিয়ে এনেছিলাম, কিন্তু সেটা যেই ফ্যাক্টরি 3000 বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা, সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে, সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। আর খুব বেশি হলে দু একটা বৈঠকে অন্যান্য বিষয়গুলোর মীমাংসার বিষয়ে আশাবাদী তারা। আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী 7 তারিখে ILOর যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং 12ই মে আমরা সেটা সম্পন্ন করার জন্য একটা সভা ডাকবো এবং 12ই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে ILOর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার আনবো। তারা যে সাজেশনগুলো দিচ্ছে আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিমিলারিটি আছে, কোনো ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না, কারণ আমরাও চাচ্ছি লেবারদের বেটারমেন্ট, তারাও চাচ্ছে। এর মধ্যে যদি তারা তাদের কোনো বিশেষ কোনো চাহিদা থাকে, আমরা যদি দেখি যে সেটা আমাদের কমফোর্টের মধ্যে আছে, সেটা আমরা গ্রহণ করব। এদিকে মে দিবসের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, আসন্ন সংসদ অধিবেশনেই শ্রম আইনের সংশোধনী উপস্থাপন করা হবে। আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। স্বাস্থ্যসেবা রাজনৈতিক বিষয় হতে পারে না বললেন রাষ্ট্রপতি। বিএনপি আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধের সমালোচনা। উপজেলা নির্বাচনে অভিযোগ পেলে এই ব্যবস্থা, কাউকে হস্তক্ষেপ করতে দেবে না কমিশন। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। স্বাস্থ্যসেবা কখনো রাজনৈতিক বিষয় হতে পারে না উল্লেখ করে বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত 24তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আক্ষেপ করে বলেন, যে দেশে প্রতিহিংসার রাজনীতি থাকে সে দেশে গণতন্ত্র বিকশিত হতে পারে না। পরশ্রী কাতরতার কারণেই আওয়ামী লীগ সরকারের গড়ে তোলা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিল বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্য সেবা, কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। উপজেলা নির্বাচনে যে কোনো অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সে সময় তিনি বলেন, অবৈধভাবে কেউ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না। কুমিল্লায় মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে রিটার্নিং কর্মকর্তা সহ প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়। যিনি যত প্রভাবশালী হোক না কেন, তাকে তো ভোটারের মাধ্যমে ভোট নিতে হবে। হয়তো ভোটারকে আসতে না দেওয়ার জন্য প্রভাব সৃষ্টি করতে হবে, সেটাও যাতে না হয় সেই জন্য নির্দেশনা আছে যে আমরা জানলে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট তারা গিয়ে ব্যবস্থা নেবে। এবং আর সর্বোপরি তো ভোট বাতিল করে দেওয়ার ক্ষমতা আছেই আমাদের। ক্লাস পরীক্ষা নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। প্রাকৃতিক বিপর্যয় বা বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট শিক্ষা বিরতির সময় কমাতে সাপ্তাহিক বন্ধের দিন ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ আদালতের সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল। আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে স্কুলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল না করা পর্যন্ত স্কুল বন্ধে আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে বলে জানান তিনি। এর আগে স্বপ্রণোদিত হয়ে 2রা মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মোট কর্মদিবস আছে আমাদের 185 দিনের। সেখানে আমাদের মূল্যায়নের জন্য 20 দিন রাখা হয়েছে, জাতীয় দিবসগুলোর জন্য 5 দিন, এবং অতিরিক্ত যে 20 দিনগুলো আছে সেখানে আমরা কিছুটা রিঅ্যাডজাস্টমেন্ট করে, সেটা অবশ্যই গ্রীষ্মকালীন ছুটি যেটা আসছে এবং শীতকালীন ছুটিও, সেগুলো কিন্তু আমাদের যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। উচ্চতাপে উল্লেখযোগ্য হারে উৎপাদনশীলতা হারাচ্ছে দেশ। এতে অর্থনৈতিক গতি ধীর হওয়ার পাশাপাশি ক্ষতি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিবর্তিত পরিস্থিতি সামলাতে তাপসহিষ্ণু নতুন জাত উদ্ভাবনে নজর দেওয়ার পরামর্শ তাদের দিচ্ছেন কৃষি ও গবেষণায় বাজেট বাড়ানোর তাগিদও। শিউলি শবনমের প্রতিবেদন। অর্থনৈতিক উন্নতির জন্য নগরায়ন ও শিল্পায়ন করে চলেছে বাংলাদেশ, কিন্তু বেশিরভাগ উন্নয়ন কাজেই উপেক্ষিত পরিবেশ সুরক্ষার দিকটি। ফলে উন্নতির একটি অংশ উল্টো অর্থনৈতিক ক্ষতি করছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাপদাহ, খরায় বাড়ন্ত আম ঝরে পড়া সহ ফলন কমা, কোথাও ধানে চিটা ধরা এবং ফসলের ক্ষেতে সেচ দিতে না পারা সহ হচ্ছে নানা সমস্যা। গরমে কর্মীদের উৎপাদন ক্ষমতা কমার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে হাঁস, মুরগি, মাছ ও গবাদি পশু। হুমকির মুখে সব ধরনের চাষাবাদ। ফলন কমছে কৃষিখাতে, বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। শুধু আম জাম না, আমাদের যে বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে আছে, শাকসবজিতে সেচ দেওয়া দরকার, এই সময় কিছু সেচ, কিন্তু সেচ দেওয়া অনেক সময় সম্ভব হচ্ছে না। আপনি যদি পশু পাখি, মাছ এইসবের ক্ষেত্রে যদি দেখেন, সেখানেও ক্ষতিগ্রস্ত। আমাদের খামারে হিট স্ট্রোকে অনেক গবাদি পশু মারা যাচ্ছে। তীব্র গরমে বিশেষজ্ঞরা ফসলের সেচ নিশ্চিতের তাগিদ দিলেও
ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির যোগানও এখন অনিশ্চিত। বিকল্প হিসেবে কৃষকদের তাপসহিষ্ণু ফসল ফলাতে উদ্বুদ্ধ করার পরামর্শ তাদের। নতুন ধরনের গবেষণার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং বিশেষ করে তাপ সহিষ্ণু ভ্যারাইটি আমাদেরকে উদ্ভাবন করতে হবে, তা মাঠে ধারণ করতে হবে। এর জন্য হয়তো অতিরিক্ত আমাদের ইনভেস্টমেন্ট দরকার হবে, তার জন্য কৃষি গবেষণার জন্য বেশি বরাদ্দ থাকা দরকার। অর্থনৈতিক ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব শিল্পায়নেও জোর দিচ্ছেন গবেষকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বৃষ্টি না হয় তীব্র রোদে বিবর্ণ হয়ে গেছে সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড়ের চা বাগান। দেখা দিয়েছে নানা রোগবালাই। কর্মহীন কয়েক হাজার শ্রমিক, উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেটে রয়েছে 22টি চা বাগান। এসব বাগানে ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে অর্ধেক কুড়ি। এমন পরিস্থিতিতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। চা বাগানের সহনীয় হইল 33 থেকে 34 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এর উপরে উঠে গেলে তো টেম্পারেচার হাই টেম্পারেচার হয়ে গেল। তাতে চায়ের যে কুড়ি আসে, আমরা বলি সেই কুড়ি বা এটার গ্রোথ কমে যায়। যে কুড়ি 3 ইঞ্চি হইতো আসলে 6 থেকে 7 দিনে, এটা দেখা যাবে 1 ইঞ্চিও হচ্ছে না 6 থেকে 7 দিনে। এদিকে চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করতে পারছেন না তারা। এই মশাটা খুব গুরুত্ব, এটা যদি চা গাছে খায় তো এইটা মানে পাতি হবে না। চা গাছ যে নষ্ট হয়ে যায়, রোদে মানুষ কাজ করতে পারে না, মহিলারা মাথা ঘুরায় গিরে যায়। টানা 3 সপ্তাহের তাপদাহে প্রভাব পড়েছে চট্টগ্রাম ও আশপাশের চা বাগানগুলোতে। দেখা মিলছে না নতুন কুড়ির। চলতি মৌসুমে আশঙ্কাজনক হারে কমে যেতে পারে উৎপাদন। চট্টগ্রাম অঞ্চলের 23টি বাগানের একই অবস্থা। অতিরিক্ত খরার কারণে এবং মাকড়সার আক্রমণে গাছের পাতাগুলো সব মরে যাচ্ছে। এদিকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিবর্ণ হয়ে গেছে পঞ্চগড়ের কয়েক হাজার একর জমির চা পাতা। চাষিদের সাথে বিপাকে পড়েছে চা প্রক্রিয়াকরণ কারখানাগুলো। কর্মহীন কয়েক হাজার শ্রমিক। চা ফ্যাক্টরিতে কাজ করি এবং খুব চা পাতা ফ্যাক্টরিতে নাই, খুব আমাদের গরিব অবস্থা, কোনো অভাব অনটন। প্রচন্ড রোদ গরম, এই জন্য আমরা আর কি ভালোভাবে শান্তিমতো কাজ করতে পারছি। চা প্রক্রিয়াকরণ কারখানা কর্তৃপক্ষ বলছে ভরা মৌসুমে প্রয়োজনীয় কাঁচা পাতা না পাওয়ায় কার্যক্রম চালু করতে পারছেন না তারা। প্রচন্ড খরার জন্য ব্যাপকভাবে রোগ বালাই আক্রমণ করছে, আমাদের একেবারে প্রোডাকশন জিরো হয়ে গেছে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানায় চলতি মৌসুমে জেলায় 12,185 একর জমিতে চা চাষ হয়েছে। এসব বাগান থেকে প্রায় 9 কোটি কেজি কাঁচা পাতা প্রক্রিয়াকরণ করে 2 কোটি কেজি উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে। মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা, পদ্মা মেঘনা পাড়ে উৎসবের আমেজ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ধর্মের অপব্যাখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বক্তারা। শাহবাগের প্রজন্ম চত্বরে সারা দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসায় লালন শাহের গানের মর্মবাণী বিকৃত করার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে নতুন সংগঠন পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য। বক্তারা বলেন 1971 সালে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে যে ক্ষতি করতে চেয়েছিল, সে অপশক্তি নতুনভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সকল অপশক্তির হাত থেকে দেশকে রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নামছেন পদ্মা মেঘনা পাড়ের জেলেরা। পল্লীগুলোতে উৎসবের আমেজ। কর্তৃপক্ষ বলছে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আরও বাড়বে। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। 2 মাস নিষেধাজ্ঞা শেষে 1 মে রাত 12টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। মৎস্যজীবীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় কর্মহীন হয়ে পড়ে চাঁদপুরের বিভিন্ন এলাকার জেলেরা।
নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এবং এই অভিযানকালীন যে সকল জেলে আইন ভঙ্গ করেছে তাদেরকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং এখানে প্রায় 300 মতো জেলেকে আমরা জেল দিয়েছি এবং প্রায় 6,50,000 টাকার মতো আর্থিক জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুরে মেঘনা নদীর 100 কিলোমিটার ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছিল সরকার। এখন নিষেধাজ্ঞা শেষে আবারও নৌকা ও জাল নিয়ে মাছ শিকারে মেতে উঠবে জেলেরা। আমরা সরকারের আইন মানছি, মাইনা কিন্তু আমরা চলছি। এই মাছ বড় হইব, ফিরে আবার আমরা ধরবো। আগামী 1 তারিখে মাছ ধরবো, জালুটা সব রেডি করিয়া রাখছি, আমরা দিনের সামনে পাবো। জেলেরা সব মাছ শিকার করতে পারবে, তবে 10 ইঞ্চির নিচে জাটকা শিকার করলে আইনগত ব্যবস্থা হবে। আমরা আশা করি এবার জাটকা সংরক্ষণের যে ভূমিকাটা কঠিনভাবে বাস্তবায়িত হয়েছে এবং এটা সুফলটা ইনশাআল্লাহ আমরা আগামী বছর ভালোভাবে পাবো। বরিশালের কোলাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার 82 কিলোমিটার এলাকা এবং ভোলা জেলায় মেঘনার 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল। রত্নজামান, 21 টেলিভিশন। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম, রাঙামাটি ও চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ 2 পার্বত্য জেলার 25 রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। 4 জন পরিবহন শ্রমিককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল থেকে 25 রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের অধীনে উত্তর চট্টগ্রাম পরিবহন শ্রমিক ইউনিয়ন সোমবার রাতে এই ধর্মঘটের ডাক দেয়। দুপুরে প্রশাসনের সাথে বৈঠকে ওই 4 শ্রমিককে জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। বিআরটিসি বাস ভাঙচুরের অভিযোগে 4 পরিবহন শ্রমিককে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা লস্করপাড়ায় বাস চাপায় বাইসাইকেল আরোহী হোসেন আলী মণ্ডল নিহত হন। সকালে রাজবাড়ী সদর উপজেলার মজলিশপুর আর্ক সেন্টারের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া দুপুরে রাজবাড়ী বালিয়াকান্দি সড়কের বহরপুর মহাশ্মশান এলাকায় মাটিটানা ডাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সবুজ শেখ নিহত হন। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শার্লটে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর 3 কর্মকর্তা। আহত হয়েছেন আরও 8 জন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের একজন ডেপুটি মার্শাল এবং অন্য 2 জন স্থানীয় টাস্ক অফিসার। পুলিশ বলছে আগ্নেয়াস্ত্রধারী একজন অপরাধীকে গ্রেফতার করতে তার বাড়ির সামনে গিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা, কিন্তু সেখানে যাওয়া মাত্রই শক্তিশালী রাইফেলের গুলির মুখে পড়েন তারা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 52 বছরের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8, স্ট্রোকে 9 জনের মৃত্যু। ভোটচোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না, দেশবিরোধী অপপ্রচার এখনও থামেনি বললেন প্রধানমন্ত্রী। নমনীয় মুদ্রা বিনিময়ে হার চায় আইএমএফ, রাজস্ব নীতি সংস্কারের পরামর্শ। সংসদে উঠছে শ্রম আইনের সংশোধনী, 15% সমর্থনে গঠন করা যাবে ইউনিয়ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।